বাবা যখন শুতো, বাবা উম, বাবার মনে হতো যে কিছু চোখ, অনেকগুলো চোখ চারদিক থেকে বাবাকে দেখছে। আমাদের ঘরের সামনেই উঠোনে একটা দড়ি টানানো ছিল, দরজাটা খোলা। মা বই পড়ছিল শুয়ে শুয়ে খাটে। ওই সময় মার মনে হলো যে ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়েছে। আর তখন মা তাকালো, যে গেটের শব্দ হলো মানে তো ওটা বাবা নয়। আর যেই মা তাকালো, দেখা গেল যে সামনে যে দড়িটা ওটা হঠাৎ দুলে উঠলো প্রচন্ড। ওই সময় বাবা লক্ষ্য করে শিউলি ফুলের ওপর একজন খুব সুন্দরী মহিলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপরে বাবার খুব শরীর খারাপ হয়ে যায়। আজকের এই পডকাস্টটি নিমতা অঞ্চলের একটি বাড়ি সম্পর্কিত। এছাড়াও রহড়া রামকৃষ্ণ মিশন এবং বেলুড় রামকৃষ্ণ মিশনের কিছু ঘটনা এই এপিসোডে আলোচিত হয়েছে। প্রথমেই শ্রোতা বন্ধুদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি এবারের এপিসোডটি আনতে দেরি হয়ে গেল বলে। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন শ্রেয়ন রায়। পেশায় উনি জার্নালিস্ট এবং শখে উনি লেখক। ওনার রচিত অনমদর্শী মজুমদার দি প্যারানর্মাল ইনভেস্টিগেটর সিরিজের প্রথম বই অলরেডি প্রকাশিত হয়েছে। যদি কেউ চান বা ইচ্ছুক থাকেন, ওনার ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক মেনশন করে দেওয়া হলো। আর প্রতিবারের মতন এবারেও জানাতে চাইবো যে আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, তাহলে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনি নিজে ঘটনা শেয়ার করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক প্রোফাইলের লিংক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক দেওয়া আছে। চটপট যোগাযোগ করে ফেলুন। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করছি আজকের পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ শ্রেয়ন, কেমন আছো? চলছে এই গরমের মধ্যে। কলকাতার আশেপাশে তো খুবই গরম, আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বন্যা পরিস্থিতি খবর পাচ্ছি। সব মিলিয়ে দুঃখেও আছি, আবার চলেও যাচ্ছে। সে তো এখন ওয়েদারটাই এমন একটা ভ্যাপসা নিয়ে একটা গরম, এটা তো থাকবে এখন পুজো পর্যন্ত। কালী পুজোটা না গেলে তো এই গরমটা কাটবে না। কালী পুজোর পর থেকেই ধীরে ধীরে এই গরমটা আস্তে আস্তে কমবে। তো তোমার সাথে আমার শেষ মানে আলাপটা শুরু হয় ফেসবুক থেকে। এবং আমি তোমার থেকে জানতে পারি যে তুমি নিজে অনেক কিছু ভৌতিক ঘটনা লেখো। এবং আমি তোমার সাথে যখন কন্ট্যাক্ট করি, তুমি তখন আমাকে জানাও যে তোমার নিজের লাইফেও কিছু ঘটনা আছে তোমার বাড়ি সংক্রান্ত। তো আমি আজকে জানতে চাইবো যে ডিটেলসে একটার পর একটা ঘটনা জানতে চাইবো। প্রথমে আমি জানতে চাইবো যে তোমার জীবনে যা ঘটনা আছে বা তোমার মানে তুমি একবার একটা ঘটনা বলছিলে তোমার এই ভৌতিক ঘটনা লেখা শুরু করার আগে এটার কিছু ইনসিডেন্ট রয়েছে। তো আমি একটু ডিটেলসে জানতে চাইবো কি কি আছে না আছে, যদি আমাদেরকে একটু ডিটেলসে বলো। হ্যাঁ, এটা অনেকগুলো ধাপে বলতে হবে। মোটামুটি ইন্ট্রোডাকশন হিসেবে একটা কথা বলতে পারি যে অবশ্যই। আমাদের পারিবারিক দিক থেকে যেরকম একটা তন্ত্র সাধনার চর্চা এবং আধ্যাত্মিকতার চর্চা রয়েছে, সেই সঙ্গে আমার জীবনে ব্যক্তিগতভাবে ভূতের ভয়কে ফেস করার একটা দীর্ঘকালীন অভিজ্ঞতা রয়েছে। সেই ভূতের ভয়টা কিছুটা এসছে, একটা তো আমার পরিবার থেকেই এসছে, এছাড়া আরো নানা রকম ক্রাইসিস আছে, সেগুলো থেকে এসছে। আমি নিজে নানা রকম বিশ্বাসের ভাঙা গড়ার মধ্য দিয়ে গেছি, সেগুলো আমাকে ফেস করতে হয়েছে। এবং এই ভূতের গল্প লেখার ব্যাপারটা, এটা মূলত এই ভূতের ভয়কে কাটানোর উদ্দেশ্যেই লেখা। আমি খুব ছোটবেলা থেকেই ভূতের ভয় পাই। ভূতের যে ঘটনাগুলো শুনেছি সারা পৃথিবীর, নানা ভূতের গল্প, আমার বাড়ির ঘটনা, এবং আমার বাবা ছিলেন একজন এক্সেলেন্ট স্টোরি টেলার বলা যেতে পারে, এবং তিনি আমাকে প্রচুর ভূতের গল্প বলতেন। বাবার নিজের জীবনের হাজার রকমের ভূতের অভিজ্ঞতা বাবা আমাকে বলেছেন। বাবার গ্রামের বাড়িতে নানা রকম অভিজ্ঞতা, আহ বাবা যেখানে ঘুরতে গেছে সেখানে ভূতের অভিজ্ঞতা, আমরা যেখানে খুব ছোটবেলায় ভাড়া ছিলাম, আমি তখন খুবই ছোট, ভাটপাড়াতে একটা বাড়িতে, সেখানকার ভূতের অভিজ্ঞতা। বাবার সঙ্গে ভূত একেবারে রিলেটেড বলা যেতে পারে। বাবা যেখানেই যেত সেখানেই ভূতের গন্ধ পেত বা ভূত চলে আসতো আর কি। মানে আমরা খানিকটা বিরক্তই হয়ে গেছিলাম যে বাবা সব জায়গায় ভূত দেখে। তো
সেইটা আমাকে খুব প্রবলভাবে তাড়া করে বেড়াতো, যে আমার মনে হতো যে সব জায়গায় ভূত রয়েছে আর কি। এবং বাবার মৃত্যুর পরেও আহ প্রথমে সেই ভয়টা আমার কেটে গেছিল, কিন্তু তারপরেও আমি সেই ভয়টা আবার আস্তে আস্তে আমাকে তাড়া করতে থাকে। এবং অবশেষে আমি সিদ্ধান্ত নিই, তাতে আরো কিছু ব্যক্তির প্রভাব আছে আর কি, যে তারা যেটা বলেন যে ভূত আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রকৃতির অন্যান্য জিনিসপত্র বা অন্যান্য শক্তির মতো ভূতও আছে, কিন্তু ভূতকে ভয় পেলে হবে না। প্রকৃতির যেরকম বন্যা, বৃষ্টিপাত, ঝড় ইত্যাদি নানা রকম উপাদান আছে, তেমনি ভূতও হচ্ছে প্রকৃতিরই একটা অংশ, এটা থাকবেই। কিন্তু তার মানে এই নয় যে তুমি তার থেকে ভয় পেয়ে তুমি তার থেকে পালাতে থাকবে। আমি 1 মিনিট একটা জিনিস ইন্টারাপ্ট করছি। ব্যাপারটা হচ্ছে হুম। ভূত নয়, এটা হচ্ছে আত্মা, বা আত্মা অবিনশ্বর বলে একটা জিনিস আমরা অনেকেই জানি। এবং এটা যা আমরা দেখি বা যা আমরা অনুভব করি, সেগুলোর মধ্যে কিছু নেগেটিভ ফিলিংস থাকে, কিছু পজিটিভ ফিলিংস থাকে। এবার নেগেটিভিটি যেটা থাকে, সেটা আমাদের চারপাশে যেমন পজিটিভিটি আছে, সেরকম নেগেটিভিটিও প্রচুর আছে। তো আমরা সেই নেগেটিভ, এক্সট্রিম নেগেটিভিটি যেটা, সেটা ফিল করে কি আমরা মানে নাম দিয়েছি প্রথম থেকে, মানে আমাদের প্রাচীন কাল থেকে আমরা নাম দিয়েছি ভূত বলে। এটা একটা মানে ব্যাখ্যা দেওয়া যায় না, কিন্তু ভূত বলে এক্স্যাক্টলি কিছু নেই, যেটা আছে আচ্ছা, না, আত্মা। এটা তোমার নিশ্চয়ই মতামত থাকতে পারে। এবার হুম। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি পুরো কথাটা বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমি একজনের কাছে ধ্যান শিখি, তিনি একজন বৌদ্ধ তান্ত্রিক, ঠিক আছে? তো আচ্ছা। আমি যখন খুব সংকটের মধ্যে পড়েছিলাম জীবনে, ভয়ানক সংকট, মানে আমার তখন চাকরি ছেড়ে দিয়েছিলাম, খিটখিটে হয়ে গেছিলাম, এরকম একটা অবস্থা, মেন্টালি খুব ডিস্টার্বড হয়েছিলাম। তো সেই সময় আমি তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি আমাকে যেতে বলেন, আমি যাই। এবং তিনি আমার সম্পর্কে এমন কথা বলেন যেগুলো মানে আমি খুব অবাক হয়ে যাই আর কি। এবং এখন আমি তার কাছ থেকে ধ্যান শিখছি। এবং তিনি আমাকে একটা কথা বলেছেন, যে ভূত হোক বা ভগবান হোক, সেটা তুমি যখন এক্সপিরিয়েন্স করবে তখনই বিশ্বাস করবে, নইলে বিশ্বাস করবে না। কিন্তু তার যে অভিজ্ঞতা, তিনি এক্সপিরিয়েন্স করেছেন যে ভূত আছে, এবং তারও একটা বিশাল বড় অনেক রকম গল্প আছে আর কি। তো তিনি আমাকে যেটা বলেছেন, তিনি আমাকে এই কথাগুলো বলেছেন যে ভূতকে ভূত তোমার জীবনে আসতে পারে, ভূত তোমার থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু তুমি ভূতকে ভয় পাবে না। এবং আমি যখন ভূতের গল্প লেখা শুরু করি, তখন আমি ওনাকে বললাম যে আমি দেখো ভূতের গল্প লেখা শুরু করছি বা ভূতের গল্প লিখছি, তখন উনি আমাকে খুব প্রশংসা করেছিলেন যে বা এটা খুব ভালো করছিস। এইবার আগে আমি তন্ত্র নিয়ে একটা উপন্যাস লিখেছিলাম, প্রায় 2-3 বছর আগে, করোনার সময়। তো পড়াশুনো করে একটা উপন্যাস লিখেছিলাম বৌদ্ধ তন্ত্র নিয়ে। আমার ইচ্ছে ছিল যে তন্ত্র নিয়ে লেখাপত্র চালিয়ে যাব আর কি। তো তারপরে উনি যখন আমাকে ধ্যান শেখানো শুরু করলেন, আমি দেখলাম যে আমি থিওরিটিক্যালি যে পড়াশোনা করেছি ওগুলো কিচ্ছু নয়, তন্ত্রের ভেতরটা অত্যন্ত বা গভীর একটা বিষয়। তো তখন আমি ঠিক করলাম যে আপাতত আমি তন্ত্র নিয়ে কিছু লেখালেখি করব না। আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো বলছিলাম যেটা, তুমি তো বৌদ্ধ তন্ত্র নিয়ে অনেক চর্চা করেছো, যেটা আমি তোমার মুখ থেকে শুনলাম। তো তন্ত্রের দুটো দিক হয়, একটা হয় উচ্চ মার্গের তন্ত্র, একটা নিম্ন মার্গের তন্ত্র। তো বৌদ্ধ তন্ত্র আর আমাদের যে হিন্দু ধর্মের যে তন্ত্র আছে, এটার মধ্যে পার্থক্যটা কোথায় একটু যদি তুমি বলো। দেখো, আমি তো সবে শেখা শুরু করেছি, আমার সেই বলার মতো অধিকারও নেই। তবে আমি যেটুকু বুঝেছি যে কিছু দার্শনিক পার্থক্য তো অবশ্যই আছে, যেরকম বৌদ্ধ ধর্মের একটা শূন্যবাদ বা শূন্যতা বলে একটা থিওরি আছে। আর বৌদ্ধ ধর্মটা বিকশিতই হয়েছিল যে বেদান্ত বা বেদের যে দর্শন তার বিরোধিতা করে। যেরকম যেখানে বেদান্ত বলেছিল আনন্দের কথা, সেখানে বুদ্ধ বলেছিলেন দুঃখ নিরোধের কথা, একটা আচ্ছা। মধ্যপন্থার কথা বলছেন গৌতম বুদ্ধ। তো আহ, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় আর কি। এবং তন্ত্রটা যে মানে বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে গেছে, অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম শব্দটাই খুব গোলমেলে আর কি। আহ, বৌদ্ধ ধর্ম থেকে অন্য ধর্মে গেছে বা অন্য ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে এসছে, এরকম কোনো ব্যাপারই নেই। তন্ত্রের ইতিহাস অত্যন্ত প্রাচীন, বা এই যে মাতৃপূজার ইতিহাস, এই ব্যাপারগুলো অত্যন্ত প্রাচীন। আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সেখানেও এই মাতৃপূজার নিদর্শন পাওয়া যায়। মনে করা হয় যে প্রায় আদিম যুগ থেকেই এর বিকাশ হয়েছে, এবং পরবর্তীকালে আমাদের উপমহাদেশের বিভিন্ন পরম্পরা, সে বৌদ্ধ হোক বা জৈন হোক বা শাক্ত হোক বা শৈব হোক বা বৈষ্ণব হোক, সব জায়গাতেই আলাদা আলাদা করে ঢুকে গেছে এবং একে অপরকে প্রভাবিতও করেছে। বিভিন্ন দেবদেবী দেখা যায় যে বৌদ্ধ ধর্মেও পূজিত হচ্ছেন বা
পরবর্তীকালে হিন্দু ধর্মে পূজিত হচ্ছেন, যেরকম তারার কথা বলা যেতে পারে। তারা বৌদ্ধ তন্ত্রের একজন খুবই বড় মাপের বা খুবই প্রণম্য একজন দেবী। আবার আমাদের হিন্দু ধর্মেও দেখা যাচ্ছে যে তারাকে পূজা করা হচ্ছে, যদিও সেই তারার রূপ এবং বর্ণনা অনেক ক্ষেত্রেই পাল্টে যাচ্ছে। তো এটা বহুমুখী একটা প্রক্রিয়া। বুঝতে পারলাম। তো এই মানে তন্ত্র নিয়ে তুমি যখন চর্চা করছিলে, তো এই তন্ত্র নিয়ে চর্চা করার সময় তুমি এমন কোনো ঘটনা শুনেছো যেখানে তন্ত্রকে খারাপ কাজে কেউ ব্যবহার করতে গেছে এবং তাতে সে ভীষণ রকম ভাবে এফেক্টেড হয়েছে, এরকম কোনো ঘটনা তোমার জানা আছে? এটা আমার বাবা বলতো যে আমার বাবা খুব আর্থিকভাবে কষ্ট পেয়েছিল সারা জীবন। বাবা বলতো যে কেউ একজন বাবার পেছনে এক বা একাধিক ভূতকে লেলিয়ে দিয়েছিল। এর ফলে বাবা সারা জীবন নানাভাবে সংগ্রাম করে গেছে, কিন্তু আর্থিকভাবে কখনো দাঁড়াতে পারেনি। এই একটা ঘটনা আমি শুনেছিলাম, এবং এইটা আমি বর্তমানে যার কাছ থেকে ধ্যান শিখছি তাকেও আমি বলেছি। তো তিনি ওই একটা কথাই বলেছেন যে ভয় পেলে চলবে না, এরকম জীবনে অনেকেই অনেক ক্ষতি করতে পারে। সবার আগে যেটা দরকার যে আমি কেয়ার করি না, এবং নিজের শক্তি, নিজের আত্মবিশ্বাসের প্রতি আস্থাটা থাকতে হবে, তাহলে এইগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। আচ্ছা, তুমি তো বলছিলে তোমার বাড়ির সংক্রান্ত অনেক কিছু ভৌতিক ঘটনা তুমি নিজে উপলব্ধি করেছো, এবং কোনোভাবে তোমার বাবা মানে কাকু হয়তো অনেকটা বেশি উপলব্ধি করেছেন তোমার থেকে। তুমি একটা দুটো যদি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে। আমার যে বাড়িটা, এটা হচ্ছে নিমতা, আচ্ছা। বেলঘরিয়া এবং বিরাটি স্টেশনের মাঝখানে। এই নিমতা আচ্ছা। একটা প্রাচীন জায়গা। এই নিমতাতে একটি আদি কালী মন্দির আছে, যেটা সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার তারা প্রতিষ্ঠা করেছিলেন। সেটার একটা ইতিহাস আছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে চৈতন্য দেবের যিনি সহচর ছিলেন, প্রণম্য সহচর নিত্যানন্দ গোস্বামী, তিনি এসেছিলেন। তিনি একটা টোল তৈরি করেন বলে কথিত আছে। আমি চেষ্টা করেছিলাম সেই টোলের সেই টোলটা কোথায় আছে খুঁজে বার করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই জায়গা দিয়ে নাকি একটা রাস্তা ছিল মধ্যযুগে যাতায়াতের, এবং আমি একটা গল্প শুনেছি যে আমাদের বাড়ি যেখানে, সেখানে একটা খুব বড় পুকুর ছিল, এবং মধ্যযুগে মানে ডাকাতের দল ছিল। এই রাস্তা দিয়ে যারা যেত পথচারী, তাদেরকে হত্যা করে, তাদের লুট করে, তাদের দেহটা এই পুকুরের মধ্যে ফেলে দিত। এবং আমাদের বাড়ি এবং আশেপাশে আরো কয়েকটা বাড়ি নাকি সেই পুকুরের উপরেই গড়ে উঠেছে। এবং সেই মধ্যযুগীয় ভূতেরা এখনো নাকি ঘুরে বেড়ায়। আমার বাবাও দেখেছে যে আমাদের বাড়ির মধ্যে সেই সব মানে খুব ক্রুদ্ধ হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এইটা বাবা একাধিকবার দেখেছে, আমাকে বলেছে। আমি যখন খুব ছোট ছিলাম, এখন তো আমি আমাদের বাড়ির উত্তর অংশের একটা ঘরে থাকি, বাবা আমাকে নিয়ে একটা দক্ষিণ অংশের ঘরে বসেছিল, টিভি দেখছিল। ওই সময় সন্ধ্যেবেলা বাবা নাকি বারবার দেখছিল বা লক্ষ্য করছিল যে বাইরে এই ধরনের কিছু অশরীরী ঘুরে বেড়াচ্ছে এবং খুব ক্রুদ্ধভাবে উকি মারছে। আর আমি তখন একেবারেই ছোট, দুধের শিশু, অঙ্গা বাচ্চা। আমি ওইটা দেখে ভয় পেয়ে কাঁদছিলাম। এটা একটা ঘটনা হয়েছে। এছাড়া এখন যে ঘরটাতে আমরা থাকি, সেই ঘরটা বাবা যখন প্রথমে বিয়ে করেছিল তখন এই ঘরটায় কেউ থাকতো না। এটা একটা ভাঙা ঘর ছিল। বাবা কলকাতায় কাজ করতে যেত, অনেক সময় ভাটপাড়াতে ফিরতে পারতো না। আমি মামার বাড়িতে থাকি বলে রাখি। তো অনেক সময় ভাটপাড়ায় ফিরতে পারতো না বলে রাত্রিবেলা এই ঘরেই শুয়ে আবার পরের দিন সকালে অফিসে চলে যেত। তো এই ঘরে একটা ক্যাম্প খাট বা খাটিয়া কিছু একটা ছিল, সেখানে বাবা রাত্রিবেলা শুতো। বাবা যখন শুতো, বাবা বাবার মনে হতো যে কিছু চোখ, অনেকগুলো চোখ চারদিক থেকে বাবাকে দেখছে অন্ধকারের মধ্যে। এটা বাবা একাধিক দিন লক্ষ্য করে আমার জ্যাঠাকে বলে, বড় জ্যাঠা, তার তার একটা পরিচয় দেওয়া উচিত। তার একটা আশ্রম আছে তার একটা আশ্রম আছে শ্যামনগরে, রামকৃষ্ণ যোগায়ন জনতীর্থ বলে। তিনি একজন সন্ন্যাসী এবং যোগী ছিলেন, এবং নানাভাবে বিশেষ করে এই ভূত প্রেতের ব্যাপারে আমাদেরকে খুব গার্ড করেছেন এবং পরামর্শ দিয়েছেন। বাবাকে বড় জ্যাঠা বলেছিলেন যে ওই ঘরে যখন তুমি রাত্রিবেলা শোবে, তখন একটা হারিকেন বা যে কোনো একটা আলো জ্বালিয়ে শোবে। তো বাবা একটা হারিকেন জ্বালিয়ে শোয়া শুরু করে, কারণ এখানে ইলেকট্রিসিটির কানেকশন এই ঘরটাতে ছিল না। তো তখন বাবা দেখে যে ওই চোখগুলো ঘরে যে অংশে আলো রয়েছে সেই অংশে আর নেই, কিন্তু যে অন্ধকার অংশ
সেখানে ওই চোখগুলো সব একত্রিত হয়ে রয়েছে। এটা বাবা দেখা শুরু করে। পরে বাবা এই ঘরে আর থাকেনি, কিন্তু আরো পরে মাকে এবং আমাকে নিয়ে এই চলে আসে এবং এখন আমি এই ঘরে রয়েছি। এখন এই ঘরে ওইসব উপদ্রব নেই, তার অন্য কিছু কারণও আছে। সেগুলো আমার মূলত আমার বড় জ্যাঠা একটা এখানে সাধনা করে একটা গন্ডি কেটে দিয়েছিল ইত্যাদি, এবং আমিও কিছু ধ্যান প্রতিদিন করি। এই নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারবো না, কারণ আমি মানে সেই বলার অধিকার এখনো আমার জন্মায়নি বলে। এইটুকুই আমি বলে রাখলাম আপনাকে। বাবার কথা বললাম, বড় জ্যাঠার কথা একটু সংক্ষেপে বলি। বড় জ্যাঠার যে আশ্রমটা ওটা শ্যামনগর বললেও শ্যামনগর স্টেশনে নয় বা স্টেশনের কাছে নয়, অনেকটা দূরে গ্রামের মধ্যে রাহুতা বলে একটা গ্রাম, সেখানে আশ্রম। এবং বড় জ্যাঠাকেও প্রচুরবার ভূতেরা দেখা দিয়েছে এবং বড় জ্যাঠা রাত্রিবেলা আলো জ্বালিয়ে শুতো। বড় জ্যাঠার বক্তব্য ছিল যে শান্তির খোঁজে নাকি বড় জ্যাঠার কাছে তারা আসতো, এবং তাতে বড় জ্যাঠার এমনি কোনো আপত্তি ছিল না, কিন্তু বারবার আসলে যেটা হয় যে বড় জ্যাঠা বিরক্ত হতো। এছাড়া বড় জ্যাঠা যখন গ্রামের আলপথ দিয়ে যেত তখন নাকি বড় জ্যাঠার পা ধরে টানতো, এরকম নানা রকম বড় জ্যাঠা গল্প বলেছে। একটা ঘটনা আমি বলতে পারি, সেটা হচ্ছে বাবা তখন একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। বাবা মারা যাওয়ার কয়েক বছর আগে। ওই সময় সেই পত্রিকাটার যিনি কম্পোজ করতেন তার বাড়ি দুর্গানগরে, তার বাড়িতে তার ভাগ্নে থাকতো। সেই ভাগ্নে হঠাৎ আত্মহত্যা করে। তারপর থেকে সেই বাড়িতে নানা রকম অশান্তি শুরু হয়। তো সেই কাকা তখন আমার বাবাকে এসে জানায় যে এরকম হচ্ছে ব্যাপার স্যাপার, দুজনের খুব ভালো সম্পর্ক ছিল। তখন বাবা বলে যে চলো আমার বড়দার কাছে যাই, এই নিয়ে কথা বলি। তো তখন আমিও গেছিলাম সঙ্গে। আমি ওই কাকার নামটা আমি আর বলছি না। আমি ওই কাকা এবং বাবা রাহুতা গ্রামে বড় জ্যাঠা এক শিষ্যের বাড়িতে থাকতেন, সেই শিষ্যের বাড়িতে গেছিলাম। ওই সময় বড় জ্যাঠা সব শুনলেন, শুনে বললেন যে ঠিক আছে, একটুখানি আলোটা বন্ধ করো। এবার আমি বসেছিলাম, বড় জ্যাঠা বসেছিলেন, বাবা ছিলেন, আর ওই কাকাও ছিলেন। বাবা বড় জ্যাঠা যিনি শিষ্য তিনি ছিলেন না, তিনি অন্য জায়গায় কি করছিলেন আমি জানি না। আলোটা বন্ধ করতে বললেন। তো বাবা বা কে আলোটা বন্ধ করেছিল মনে নেই আমার। তো যাই হোক, তো কিছুক্ষণ সবাই চুপচাপ বসেছিলাম। বসে থাকার পর বড় জ্যাঠা বললেন যে এবার আলোটা জ্বালাও। এবার আলোটা জ্বালানো হলো। তখন বড় জ্যাঠা বললেন যে ওই ছেলেটা আমার কাছে এসেছিল, এসে কিছু কথা বলে গেছে, সেগুলো আমি শুধু ওর মামাকেই বলবো, তোমরা একটু বাইরে যাও। তো তারপরে আমি আর বাবা বাইরে চলে যাই। বড় জ্যাঠা ওনার সঙ্গে কি কথা বলেছিলেন সেটা আমি জানি না, তবে ওই ভদ্রলোক পরে আমাদের বলেছিলেন যে আহ মরে যাওয়ার পরে ওই ছেলেটা নাকি বেশ কষ্টে ছিল, সেই সংক্রান্ত কিছু বলার ছিল এবং সেগুলো বড় জ্যাঠাকে বলে গেছিল। এটা একটা ঘটনা। এছাড়া আরো বহু ঘটনা আছে আমার। আমি যেখানে খুব ছোটবেলায় আমি যেখানে ভাড়া ছিলাম, আমি তখন মানে সে আমার জ্ঞান হয়নি, আমি বাবা মা যে ঘরে যে বাড়িতে ভাড়া ছিলাম ভাটপাড়াতে, সেই বাড়িতে বাথরুমের ধারে নাকি বাবা দেখতো যে অনেক প্রেতাত্মা বসে আছে। এর ফলে মানে বাবারও ভয়, বাবা ঠিক ভয় করতো না, কিন্তু বাবা এগুলোকে অপছন্দ করতো। এবং বাবার, যেটা আমি আগেই বললাম, যে বাবা এগুলোকে দেখতে পেতো বা ফিল করতে পারতো, মানে দেখতে পাওয়া কথাটা হয়তো ভুল, ফিল করতে পারতো। এবং মার খুব ভয় হতো ব্যাপারটা নিয়ে, যে বাথরুম করতে যেতে মার রাত্রিবেলা খুব অসুবিধা হতো, যেহেতু এটা অ্যাটাচ বাথরুম ছিল না, একটু দূরে যেতে হতো বাথরুম করতে। এছাড়া আরেকটা বাড়িতে ভাড়া ছিল যখন, সেই বাড়িওয়ালা মারা যাওয়ার পর বাবা বলতো যে ওই বাড়ির গাছেই নাকি ওই বাড়িওয়ালা থাকে, বাবা ওটা ফিল করতে পারে। এটা একটা ঘটনা। এছাড়া আরেকটা ঘটনা আমি বলছি, সেটা আমি এখন যে ঘরে রয়েছি সেই ঘরে বাবা গেছিল অফিসে, মা শুয়েছিল, ঘরের দরজা খোলা ছিল। আমাদের ঘরের সামনেই উঠোন, উঠোনে একটা দড়ি টানানো ছিল, দরজাটা খোলা। মা বই পড়ছিল শুয়ে শুয়ে খাটে। ওই সময় মার মনে হলো যে ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়েছে। মা ভেবেছে যে বাবা এসছে, মার তাকায়নি, মা বই পড়ে যাচ্ছে এক মনে। এবং মার মনে হচ্ছিল যে সে অনেকক্ষণ দাঁড়িয়েই রয়েছে, জুতো খুলছে বা এরকম, বাবা হয়তো এসে জুতো খুলছে, এরকম মা ভাবছিল আর কি। তো ওই সময় গেটের শব্দ হলো, আর তখন মা তাকালো যে গেটের শব্দ হলো মানে তো ওটা বাবা নয়। আর যেই মা তাকালো দেখা গেল যে সামনে যে দড়িটা ওটা হঠাৎ দুলে উঠলো প্রচন্ড, আর গেট থেকে বাবা এসে ঢুকলো।
আর মা তখন ভয় পেয়ে গেছে, তখন বাবাকে বলল ঘটনাটা। তখন বাবা বলল যে কোনো অশরীরী এসে এখানে দাঁড়িয়েছিল এবং সে যে চলে গেল তার ইঙ্গিতটা ওই দড়িটা নাড়িয়ে দিয়ে গেল বলে বাবা তখনই ওই দড়িটা কেটে ফেলে দিয়েছিল। এটা একটা ঘটনা। আরো একটা ঘটনা বলা যায় যে আমার এক বন্ধু বিরাটিতে থাকে, তার মার সঙ্গে আমাদের পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল। তার মা আত্মহত্যা করেছিলেন। এতে আমার বাবা খুব বিরক্ত হয়েছিলেন, তার কারণ ছেলেটা খুব অল্প বয়সে মা হারা হয়েছিল, যদিও তার মার ক্যান্সার হয়েছিল এবং মা খুব কষ্ট পাচ্ছিলেন, আর্থিক সমস্যাতেও পড়েছিলেন, এই কারণেই তিনি আত্মহত্যা করেন। তো বাবা একদিন সন্ধেবেলা চা খেয়ে সেই চায়ের কাপটা কলপারে রাখতে গেছেন, তখন দেখে যে সেই মহিলা কলপারের ওপাশে দাঁড়িয়ে আছেন। তখন বাবা তাকে একটু ধমক দিয়েছিল যে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, তুমি তোমার ছেলেকে রেখে এইভাবে চলে গেলে, তোমার ছেলে এখন কিভাবে সামলাবে ইত্যাদি নানা রকম কথা বলেছিল। বাবা তারপরে দেখে যে ওই মহিলা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। আমাদের যে বাড়িটা সেটা একটু খোলামেলা বাড়ি, এটা বেশ ছড়ানো জায়গা, এবং আমাদের ঘর থেকে বাথরুম গাছপালার মধ্য দিয়ে যেতে হয়, অ্যাটাচ নয়। এর ফলে আমিও এখন রাত্রিবেলা যদি বাথরুমে যাই মানে বেশ ভয় পাওয়ারই কথা আর কি। আমি 2-3টে নাগাদ রাত্রিবেলা বাথরুমে যাই একবার শোয়ার আগে, ততক্ষণ আমি কিছু কাজ করি। এটা বেশ ভয়ানক পরিবেশ আর কি। এবং একটা কুয়ো আছে, সেই কুয়োতেও রাত্রিবেলা মাঝে মাঝে আমাকে কাজ করতে হয়। সেই কুয়ো নিয়েও বেশ কিছু গল্প আছে, সেগুলো পরে বলা যাবে আস্তে আস্তে। আমাদের বাড়ির ঘটনাটা বা আমাদের বাড়ির পরিবেশটাই ভুতুড়ে। তুমি যদি কখনো এসে রাত্রিবেলা থাকো দেখতে পাবে খুবই ভুতুড়ে একটা। গাছপালার মধ্য দিয়ে আমাদেরকে বাথরুমে যেতে হয়, অন্তত আমাকে বা আমার মাকে। আমরা যে ঘরটায় থাকি এখানে অ্যাটাচ বাথরুম নেই, এর ফলে রাত্রিবেলা বাথরুমে যাওয়া এমনিতে খুব কষ্টের ব্যাপার। আমি প্রত্যেকদিন রাত 2-3টে অবধি কাজ করি, কাজ করে শোয়ার আগে একবার বাথরুম যাই। তো ওই সময়টা যে কোনো মানুষই ভয় পাবে বাথরুমে যেতে গেলে, এবং এই জায়গাটা পুরোপুরি নির্জন হয়ে যায় তখন। সামনে কল্যাণী রোড আছে ঠিকই, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু কল্যাণী রোডের ঠিক পাশে নয়, তাই মানে বেশ ভুতুড়ে হয়ে যায় এই বাড়িটা। এটা এই কারণেই এই বাড়িটা নিয়ে বেশ কিছু গল্প রয়েছে আর কি। এই বাড়ির এত গাছপালা, একটা অন্ধকার ছায়াময় পরিবেশ, একটা কুয়ো রয়েছে, সেই কুয়োটাও খুব প্রাগৈতিহাসিক দেখতে। কুয়োর পাড় বলে কিছু নেই, পাড়টা ভাঙা। কুয়োটা দেখেই মনে হবে যে কোন একটা জমিদার বাড়ির কুয়ো, বা এরকম হয়তো ভেতরে কোনো সুড়ঙ্গ আছে এরকম টাইপের। থেকে আমি প্রতিদিন স্নান করি। এই কুয়োটার প্রতি আমার একটা আলাদা রকমের ভালোবাসা আছে, একটা নস্টালজিয়া আছে। এবং একটা শিউলি গাছ ছিল এক সময়, এই কুয়োর ধারেই একটা শিউলি গাছ ছিল। এই যখন শিউলি ফুল ফোটে, শিউলি ফুল রাত্রিবেলা ফোটে এবং সেগুলো সেই গাছের তলায় পড়ে থাকতো, সেটা খুব অপরূপ একটা দৃশ্য হতো। বাবা যখন বেঁচে ছিল, বাবা বাথরুমে গেছিল, বা আমাদের সামনে একটা ড্রেন আছে যেখানেও অনেক সময় যেত প্রস্রাব করতে, সেরকমই রাত্রিবেলা গেছিল। ওই সময় বাবা লক্ষ্য করে যে শিউলি ফুল পড়ে আছে, একটা খুব সুন্দর পরিবেশ, সেই একটা স্বর্গীয় পরিবেশ বলা যেতে পারে। শিউলি ফুলের ওপর একজন খুব সুন্দরী মহিলা ঘুরে বেড়াচ্ছে। সেইটা দেখার পর বাবা ফিরে আসে, এসে শুয়েও পড়ে। বাবা কোনো ইন্টারাকশনে যায়নি তার সঙ্গে, কিন্তু তারপরে বাবার খুব শরীর খারাপ হয়ে যায়, ইকোলাই হয়ে যায়। আমার মনে আছে আমি বাবাকে ধরে ধরে তখন বাথরুমে নিয়ে যেতাম। বাবা একটা লাঠি নিয়ে তখন হাঁটতো, এবং এরকম প্রায় অবস্থা হয়েছিল যে বাবা মারাই যাবে। তখন বড় জ্যাঠা এসছিল। বড় জ্যাঠা এসে ঘটনাগুলো শুনে বলে যে সম্ভবত এটা ছিল একটা পরী যে এসছিল আর কি, এবং সেই পরী ওই শিউলি গাছের তলায় শিউলি ফুলের ওপর ঘুরে বেড়াচ্ছিল। সে চায়নি যে কোনো মানুষ তাকে দেখুক বা জানুক। যেহেতু বাবা তাকে জেনে ফেলেছে, তাই সে চাইছিল বাবাকে মেরে ফেলবে, যাতে তার আসার কোনো প্রমাণ না থাকে। এবং বড় জ্যাঠা তখন ধ্যান করে বা অন্যান্য নানা রকম তার সাধনার মাধ্যমে বাবাকে বাঁচিয়ে তোলে। আমি পরবর্তীকালে যার কাছে ধ্যান শিখি তাকে এই কথাটা বলেছিলাম। তিনি বলেছিলেন যে ওই যে মহিলা তিনি ডাকিনী হতে পারেন,
এবার এই পরী বা ডাকিনী এই শব্দগুলো না খুব কনফিউজিং। একটা ধর্মে যাকে পরী বলা হয়, আরেকটা ধর্মে তাকে ডাকিনী বলা হতে পারে, ইত্যাদি নানা রকম ব্যাপার আছে। সুতরাং এই ব্যাপারে আমার যেহেতু জ্ঞান খুবই অল্প, আমি যাচ্ছি না। তবে এই ঘটনাটা যে ঘটেছিল সেটা তো আমাকে বাবা বলেছিল, এবং বাবার যে শরীর খারাপ হয়েছিল সেটাও আমি দেখেছি। এবং তারপরে যেটা হয়, ওই শিউলি গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেখানে উই ধরতে থাকে, একেবারে ফুল পড়া বন্ধ হয়ে যায়, ফুল হওয়া বন্ধ হয়ে যায়, এবং পরে বাবা ওটাকে কেটে ফেলে। সেই শিউলি গাছটার কোনো চিহ্নই এখন আর নেই। তো এটা একটা ঘটনা। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে বাড়িটার কথা বললে, এটা ওই নিমতার বাড়িতেই তো? হ্যাঁ, এটা নিমতার বাড়িতে। আচ্ছা। আর ঠিক আছে। আর তো তুমি কি কোনোভাবে জানতে পেরেছিলে যে এই বাড়িটার ইতিহাসটা কি আছে, মানে এক্স্যাক্টলি এইখানে এত এরকম ভৌতিক ঘটনাগুলো কেন ঘটে, বা ভৌতিক অস্তিত্ব বা এই অশরীরী উপস্থিতিগুলো কেন ঘটে, কোনো কারণ কি পাওয়া, মানে জানতে হ্যাঁ, পেরেছিলে? যেটা যেটা আমি একটু আগেই বললাম, যে মধ্যযুগে এই বাড়ির আশপাশ দিয়ে একটা রাস্তা ছিল বলা হয়। যেহেতু নিমতা খুব প্রাচীন গ্রাম, নানা জায়গাতেই নিমতা গ্রামের উল্লেখ আছে। আহ, বা- কালিকা মঙ্গল সম্ভবত, না, একটুখানি ভেবে বলি। রায়মঙ্গল, রায়মঙ্গল বলে একটি মঙ্গল কাব্য আছে। সেই মঙ্গল কাব্যের যিনি রচয়িতা কৃষ্ণরাম দাস, তিনি এই নিমতার লোক। আচ্ছা। তো একসময় নিমতা এই সুন্দরবনেরই অংশ ছিল বেসিক্যালি। এবং আমি এখানকার একজন বৃদ্ধ মানুষের কাছে শুনেছি, তিনি যখন ছোট ছিলেন এখানে নাকি কুমির দেখা যেত। তো নিমতা দিয়ে একটা যাতায়াতের রাস্তা যেহেতু মধ্যযুগে ছিল, পথিকরা এখান দিয়ে যেতেন। এবং যেটা বললাম যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত একটি কালী মন্দির রয়েছে, এখনো রয়েছে, খুব বিখ্যাত কালী মন্দির। সেখানে কিছু প্রাচীন লিপি রয়েছে, সেই লিপির এখনো কেউ পাঠোদ্ধার করতে পারেনি। সেই লিপিটা আমি মন্দির কর্তৃপক্ষের কাছে চেয়েছিলাম যে দেখবো বলে, তো তারা বলেছিল যে উপরে আছে, গিয়ে দেখতে হবে, অনুমতি নিতে হবে, এসব নানা রকম ব্যাপার, তার জন্য আমার এখনো যাওয়া হয়নি। আমার খুব ইচ্ছে আছে যে ওই লিপিটা দেখবো এবং পাঠোদ্ধার করবো। আমার ইচ্ছে আছে যে ওইটা ছবি অন্তত যদি তুলতে পারি, তুলে পাঠোদ্ধার করতে পারি, কারণ যদি ওটাকে জানা যায় যে কি লেখা আছে, অনেক পুরনো অজানা ইতিহাসও জানা যেতে পারবে, জানা যাবে আর কি। আর কিছু পাথর রয়েছে ওই মন্দিরের মন্দিরের ঢুকেই দেখা যাবে যে দুটো পাথর রাখা আছে। সে পাথরগুলো দেখলেই বোঝা যাবে যে খুব পুরোনো দিনের পাথর, হয় মধ্যযুগের বা প্রাচীন যুগের কোনো পাথর, খোদাই করা পাথর। সেই দুটো পাথর দেখলেই মন্দিরের প্রাচীনত্বটা বোঝা যায়, বা ওই মন্দিরের ইতিহাসটা অনুমান করা যায় যে এর পেছনে অনেক গৌরব লুকিয়ে আছে। সুতরাং এই নিমতা যে কতটা প্রাচীন তার একটা প্রমাণ হিসেবে আমি এই মন্দিরের কথাটা বললাম আর কি। যে গল্পটা প্রচলিত আছে যে এই আমাদের বাড়ির আশপাশ দিয়ে একটা রাস্তা ছিল মধ্যযুগে, পথিকরা এখান দিয়ে যেত, এবং একটা পুকুর ছিল। সেই পুকুরে এখানে কিছু ডাকাত ছিল, সেই ডাকাতরা ওই পথিকদের হত্যা করে তাদের ধনসম্পদ লুট করে তাদের মৃতদেহগুলো ওই পুকুরে ফেলে দিত। বর্তমানে আমাদের যে বাড়িটা এবং তার আশেপাশের কিছু বাড়ি, সেগুলো নাকি এই পুকুরের ওপরেই বর্তমানে গড়ে উঠেছে, পুকুরটা ভরাট হয়ে তারপরে গড়ে উঠেছে। এবং সেই সব আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায়। আমার বাবা যেসব লোককে দেখেছিল, মানে যে খুব বদমেজাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি, অশরীরী, এদেরকেই দেখেছিল, এটাই বাবা আমাকে বলেছিল। এছাড়া আমার বড় জ্যাঠা বারবার করেই বলে দিয়েছিল যে এই যে অঞ্চলটা, এটা একেবারেই ভালো নয়। এবং বড় জ্যাঠা ভ্যান করে, আমি যে অঞ্চলটায় থাকি, আমি মানে আমার ঘর যেটা, তার চারদিকে একটা বলা যেতে পারে গন্ডি মতো কেটে দেয়, যাতে এখানে কেউ ডিস্টার্ব না করে। সেই থেকে আমরা এই অঞ্চলটায় কোনো কিছু ফিল করিনি। এবং পরবর্তীকালে আমি ধ্যান শেখার পর থেকে এখানে ধ্যান জপ করি। এর ফলে বলা যেতে পারে যে কিছু একটা হয়তো ঘটেছে বা কি আমি জানি না, মোটমাট এই অঞ্চলে আমি কিছু ফিল করিনি। কিন্তু বাবা যা দেখেছে সবই হচ্ছে আমাদের কলপাড়ের ওপাশে। এটা বড় জ্যাঠা বলেছিল যে কলপাড়ের ওপাশের যে জমিটা, সেইখানটায় আমি কিছু করিনি, আমি শুধু তোরা যেখানটায় থাকি সেই জায়গাটাই যা করার করে দিয়েছি। এবং আমাকে এবং বাবা মা সবাইকেই বড় জ্যাঠা বারণ করেছিল যে সন্ধ্যার পর কলপাড়ের ওপাশে, মানে আমার মাসির ঘর বা মামার ঘর, ওইখানে যতটা পারা যায় কম যেতে। এবং আমি এখনো প্রয়োজন ছাড়া ওই দিকটায় রাতে খুব একটা যাই না। ওইখানে নাকি রাত্রিবেলা ভূতেরা চড়ে বেড়ায়। এই যে আমার আহ, দাদুকে ঘুরে বেড়াতে দেখেছে আমার পাশের বাড়ির একজন মহিলা, সেও ওইখানেই দেখেছে। আচ্ছা, কাকিমার কিছু ঘটনা আছে তুমি বলছিলে তো,
তুমি যদি এবার হ্যাঁ হ্যাঁ, মায়ের ক্ষেত্রে তো অনেকগুলো ঘটনাই আছে। একটা যেটা মা কিছুদিন আগে বা কয়েক বছর আগে বলা যেতে পারে, মা স্বপ্ন দেখছিল যে জানলা দিয়ে কোনো একজন সুন্দরী মহিলা ঢুকে এসে খুব ভয়ঙ্কর একটা আকার ধারণ করলো। সেটা স্বপ্নটা দেখার পর মা ভয় পেয়ে গেছিল এবং মার ধারণা হয়েছিল যে এই ঘরে কিছু না কিছুর অস্তিত্ব আছে, যে আমাদেরকে নানাভাবে ডিস্টার্ব করছে, মানসিকভাবে আমাদেরকে অশান্ত করে তুলছে, নানা রকম বাধা সৃষ্টি করছে। তো আমি নিজে যখন ধ্যান শেখা শুরু করলাম এবং ধ্যান করা শুরু করলাম, তারপর থেকে এই ঘরে কিন্তু সত্যি একটা শান্তি বিরাজ করছে। তারপর থেকে মা এরকম কোনো স্বপ্নও দেখেনি। এবং আগে আমাদের মধ্যে যত চিৎকার চেঁচেমেচি ঝগড়াঝাটি ইত্যাদি হতো এই ঘরে, সেগুলো কমে গেছে। এখন আমাদের ঘরে সবাই আর কি খুব শান্তিতে কথা বলে। এটা একটা পরিবর্তন যে ঘটেছে সেটা আমি কিন্তু লক্ষ্য করেছি। আর কোনো ঘটনা কিছু জানা আছে তোমার, মানে? বাবার ঘটনা তো বললাম কিছু। এছাড়া দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি রহরা মিশনেও পড়াশোনা করেছি এবং পরবর্তীকালে বেলুরের যে কলেজ, বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, সেখানেও পড়াশোনা করেছি। ওই দুটো রামকৃষ্ণ মিশনেই একাধিক ভূতের গল্প চালু আছে। সেগুলোও আমাকে প্রভাবিত করেছে এবং আমার লেখার পেছনে অনুপ্রেরণা হয়েছে, সেটাও বলা যেতে পারে। কিছু কিছু বলা যেতে পারে, যেরকম আমাদের রহরা মিশনের যেটা হচ্ছে জুনিয়র বেসিক স্কুল, সেই জুনিয়র বেসিক স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন স্বামী অদ্বিতীয়ানন্দ, তিনি ওই স্কুলেই রাত্রিবেলা থাকতেন এবং সেই স্কুলটার অবস্থান খুব ভয়ানক একটা জায়গায়। রামকৃষ্ণ মিশনের যে মূল ক্যাম্পাস, তারপরে একটা খুব বড় খেলার মাঠ আছে, সেই খেলার মাঠের পরে ওই স্কুলটা। মহারাজকে প্রত্যেক রাতে খাওয়ার জন্য কিচেনে আসতে হতো, আবার যেতে হতো। যদি খুব ঝড় বৃষ্টি হয়ে যায়, মহারাজ ওখানে একা আটকে পড়তেন। একজন দারোয়ান ছিল রাত্রিবেলা, আর মহারাজের একটা পোষা কুকুর ছিল। এদেরকে নিয়ে মহারাজ থাকতেন। ওখানে একটা কাঁঠাল গাছ আছে। মহারাজ একবার আমাকে বলেছিলেন, অ্যাকচুয়ালি মহারাজ আমাকে খুব ভালোবাসেন, এখনো মাঝে মাঝে ফোনে কথা হয়। তো মহারাজ একবার আমাকে গল্প করেছিলেন যে ওই কাঁঠাল গাছে মহারাজ দেখেছেন যে একজন বুড়ো লোক নাকি ওই কাঁঠাল গাছের আশেপাশে ঘুরে বেড়ায়। একাধিকবার মহারাজ দেখেছেন। দেখার পরে তিনি খোঁজ নেওয়ার জন্য রামকৃষ্ণ মিশনের যারা প্রবীণ সন্ন্যাসী, তাদের সঙ্গে কথা বলেন। তো একজন সন্ন্যাসী বলেছিলেন যে ওই কাঁঠাল গাছে একজন বৃদ্ধ মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন এবং ওই জমিটা ওই বৃদ্ধ মানুষেরই ছিল। ওই ভদ্রলোক আত্মহত্যা করার পর তার পরিবার ওই জমিটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেয় এবং সেখানে স্কুল ইত্যাদি গড়ে ওঠে। তো ওই স্কুলে যে মহারাজ কি করে একা থাকতেন, সেটা আমার কাছে মানে খুবই ভয় লাগে। আমি তো হয়তো পারতাম না সেখানে ওইভাবে থাকতে রাত্রিবেলা। একটা বিশাল বড় বিল্ডিং, বুঝতেই পারছো, একটা স্কুল মানে তো একটা বিশাল বড় জায়গা, সেখানে একটা ঘরের মধ্যে একা থাকা রাত্রিবেলা। এবং সেরকম একটা ঘটনা জানার পরেও উনি থাকতেন। এছাড়া রামকৃষ্ণ মিশনেরও বেশ কিছু গল্প আছে। বেলুরের একটি ছেলে, বেলুর বিদ্যা মন্দিরে কলেজে যখন আমি পড়তাম, সে একটা ঘটনা আমাকে বলেছিল, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম শুনে। আমাদের কলেজের যে মেইন বিল্ডিংটা আছে, তার ঠিক পেছনে আমাদের হোস্টেলের যে বিভিন্ন ভবন সেগুলো ছিল। ওই ছেলেটা একটা ভবন থেকে আরেকটা ভবনে অনেক রাতে গল্প করতে যেত। বিভিন্ন নাম ছিল বিল্ডিং গুলোর, যেরকম বিনয় ভবন, শ্রী ভবন, শ্রদ্ধা ভবন, এরকম নাম ছিল। ওই প্রত্যেকটা বিল্ডিং কে একটা করে ভবন বলা হতো। ও সম্ভবত তখন কোন ভবনে ছিল সেটা আমার মনে নেই। ও শ্রী ভবনে গেছিল, এটা আমার মনে আছে। শ্রী ভবনটা হচ্ছে সব থেকে বড় বিল্ডিং আমাদের বেলুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে। সেখানে গল্প করতে গেছিল মাঝরাতে করে। ও যখন ফিরছে, ও দেখছে যে আমাদের কলেজের মেইন বিল্ডিং এর পেছনের দিকের বারান্দাটায়, দোতলায়, কেউ যেন একজন হেঁটে বেড়াচ্ছে অন্ধকারে, ছায়াময় কেউ একজন, ঠিক মানুষ নয় কিন্তু কেউ একজন পায়চারি করে বেড়াচ্ছে। সেটা দেখে ও খুব ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ও নিজের যে ভবন সেখানে ফিরে যায়। ফিরে পরের দিন ওখানকার যিনি সুপারিনটেন্ডেন্ট সন্ন্যাসী ছিলেন সুশান্ত মহারাজ, তাকে বলেন
তো সুশান্ত মহারাজ ওইটা শুনে খুব রেগে যান এবং বলেন যে এই কারণেই তোদেরকে আমি বলি যে রাত্রিবেলা কোথাও যাবি না, রাত্রিবেলা নিজের ঘরেই থাকবি। এটা তখন শুনে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে আমার মনে হয় যে হতেও পারে যে ওটা কোনো ভূত না অন্য কিছু ছায়া, কোনো কাপড় মেলা ছিল বা অন্য কিছু ছিল, সেটাও হতে পারে, আমি ঠিক জানি না। তবে রামকৃষ্ণ মিশনের একটা খুব পুরনো গল্প, সেটা কোন রামকৃষ্ণ মিশনের আমি বলতে পারবো না, কিন্তু এটা বিভিন্ন রামকৃষ্ণ মিশনেই প্রচলিত আছে। সেটা টেবিল টেনিসের গল্প। গল্পটা হচ্ছে এরকম যে দুই বন্ধু তারা টেবিল টেনিস খেলতে ভালোবাসতো। একদিন এক বন্ধু বাড়ি যাবে বলে ঠিক করে, আরেক বন্ধুর খুব মন খারাপ ছিল যে সেই বন্ধুর সঙ্গে টেবিল টেনিস খেলতে পারবে না, তো এক বন্ধু বেরিয়ে পড়ে বাড়ি যাবে বলে। আরেক বন্ধু রাত্রিবেলা শুয়েছিল নিজের ঘরে। মাঝরাতে যে বাড়ি গেছিল সে হঠাৎ করে ওই বন্ধুটাকে ডাকছে যে চল ভাই টেবিল টেনিস খেলবো। তখন ওই বন্ধুটা বলে তুই তো বাড়ি গেছিলিস। তখন এ বলে যে না আমার খুব খেলতে ইচ্ছে হলো তাই আমি ফিরে এলাম। তখন ওই দুই বন্ধু মিলে যায় টেবিল টেনিসের ঘরে, গিয়ে তারা মাঝরাতে টেবিল টেনিস খেলা শুরু করে। খেলতে খেলতে দেখা যায় যে বলটা নিচে পড়ে যায়। তো যে বন্ধু হোস্টেলেই ছিল সে তখন বলটা কোরানোর জন্য নিচু হয়, দেখে যে টেবিলের ওপারে ওই বন্ধুর পাটা নেই। ওইটা দেখে সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে তাকে হোস্টেলের অন্যান্য লোকেরা উদ্ধার করে, জল দেয় ইত্যাদি চিকিৎসা করে, এবং জানা যায় যে বন্ধু বাড়ি গেছিল সেই বন্ধু ট্রেন থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এবং তার পাটা কেটে গেছিল পুরোটা। সুতরাং যেটা গল্প যে ওই যে মারা গেছিল সে মৃত্যুর পর বন্ধুর টানে চলে এসেছিল রাত্রিবেলা এবং সেই বন্ধুর সঙ্গে টেবিল টেনিস খেলেছিল। এটা যে কোন রামকৃষ্ণ মিশনের আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন রামকৃষ্ণ মিশনেই টেবিল টেনিসের আলাদা ঘর আছে বিকেলে খেলার জন্য। এর ফলে হতে পারে যে একটা জায়গায় ঘটনাটা ঘটেছে বা নাও হয়তো ঘটেনি, কিছু একটা হয়তো ঘটেছিল, তারপরে সেটা রং চড়িয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, সেটাও হতে পারে। ঠিক আছে, আর একটা ঘটনা যদি তুমি আমাদের জানাও তাহলে ভালো হয়। আচ্ছা, বাবার দুটো ঘটনা মনে পড়ছে, আমি দুটো ঘটনাই বলছি। একটা হচ্ছে বাবা যখন জার্নালিস্ট ছিল, খুবই ছোট ছোট ঘটনা। বাবা আচ্ছা। যখন জার্নালিস্ট ছিল, বাবা একজন ড্রাইভারের সঙ্গে গাড়ি করে গ্রামের মধ্যে গেছিল কোনো একটা কাজে। ওই সময় সন্ধে হয়ে গেছে, তারপরে অনেকটা রাত হয়ে গেছে, বাবা ড্রাইভার দুজনেই গাড়ি চড়ে যাচ্ছে, তখন পথ হারিয়ে যায়। ড্রাইভার যতই গাড়ি করে রাস্তা খোঁজার চেষ্টা করে, দেখে সামনে একটা না একটা বাধা চলে আসছে, হয় একটা পাঁচিল, বা একটা জায়গায় গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে, বা একটা জায়গায় গিয়ে সামনে একটা পুকুর, যাওয়ার জায়গা নেই, সামনে কাদা চলে আসছে। তারা ঘুরেই যাচ্ছে, একটা যেন ফাঁদে পড়ে গেছে, সেই ফাঁদ থেকে বেরোনোর কোনো উপায় নেই। তারা খুব পরিশ্রান্ত হয়ে পড়ে এবং খুব চিন্তিত হয়ে পড়ে যে এইভাবে কি ঘটতে চলেছে। তখন বাবা জানতো যে এক ধরনের ভূত আছে, ভুল, তাদেরকে সম্ভবত ভুলো বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে ভুলোচ্ছলনা বলে, সেই ভূতই হয়তো, সেই ভুলো ভূতের পাল্লায় তারা পড়েছে। সেই ভূত মানুষকে পথ হারিয়ে মেরে ফেলে, মানে যেটাকে চলতি ভাষায় বলে পথ ভোলানে। পথ ভোলানে, হ্যাঁ সেরকম অনেক নাম আছে আর কি। তো সেই ভূত হয়তো তাদেরকে আক্রমণ করেছে। তাতে দুজনেই খুব নার্ভাস হয়ে পড়েছিল প্রথমে, তো তারপরে বাবা, এমনিতে বাবা খুব সাহসী ছিল আর কি, বাবা এবং বাবার যে ড্রাইভার তাদের মধ্যে কথা হতে থাকে যে কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে দুজনে আলোচনা করে ঠিক করে যে এই ভূতের হাত থেকে বের হওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে যে জামা তারা পরে থাকে সেইটা যদি ঝেড়ে আরেকবার পরা যায় এবং কোনো একটা আগুন যদি জ্বালানো যায় তাহলে নাকি সেই ভূত চলে যায়। তো বাবা এবং সেই ড্রাইভার দুজনেই গাড়ি থেকে নেমে জামাটা ঝেড়ে আবার পরে নেয় এবং বাবার ড্রাইভার একটা বিড়ি ধরায়, এবং বিড়ি ধরানোর সঙ্গে সঙ্গেই দেখেছিল যে সামনে একটা রিক্সা চলে এলো। তারপরে বাবা এবং সেই ড্রাইভার সেই রিক্সাকে অনুসরণ করে চলতে থাকে এবং একটু পরে সেই গ্রাম থেকে বেরিয়ে একটা বেরোনোর এবং চলার রাস্তা পেয়ে যায়। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা আমি শুনেছি, খুব ডিটেলে মনে নেই আসলে, বাবা আমাকে এত বেশি ঘটনা বলেছে যে সব এখন মনেও পড়ছে না।
একটা ঘটনা হলো যে বাবা পিসির বাড়িতে গেছিল, পিসির পুরনো বাড়িতে। সেইখানে রাত্রিবেলা যখন শুয়েছিল একা একা, কেউ একটা নাকি বাবার পা ধরে টানছিল এবং কোনো একজন মহিলা সেই বাড়িতে, সেই ঘরে সেই মহিলার মৃত্যু হয়েছিল। তারপর থেকে বাবা ওই ঘরে আর কখনো শোয়নি। এতগুলো ঘটনা তো হলো, এবার আমরা আশা করছি যে তোমার থেকে আরো অনেক ঘটনা পাবো ভবিষ্যতে। তো আজকের মতো আমি বরং এখানেই শেষ করছি। হ্যাঁ, একটা কথা শুধু আমি বলে রাখি, বলা যেতে পারে আমার প্রচারের সাথেই আমি বলছি, যখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি। অবশ্যই। আমি যে অনমদর্শীকে নিয়ে গল্পগুলো লিখি, অনমদর্শী মজুমদার প্যারানরমাল ইনভেস্টিগেটর, এরও একটা অনুপ্রেরণা, খুব ডাইরেক্ট একটা অনুপ্রেরণা আছে দেবরাজ সান্যাল। তিনি খুব বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর, বলা যেতে পারে যে কলকাতার প্রথম প্যারানরমাল ইনভেস্টিগেটিং এজেন্সি সেটা উনি তৈরি করেছেন, এবং তার স্ত্রী, তার আরো বন্ধু বান্ধব মিলে। সে দেবরাজ বাবুর সঙ্গে আমার কথা হয়েছিল, আলাপ হয়েছিল। আমি নিজে যেহেতু জার্নালিস্ট ছিলাম, তার ইন্টারভিউ নিয়েছিলাম, এবং এই প্যারানরমাল ইনভেস্টিগেটর চরিত্রটার পেছনে অনেকটা তার চরিত্রটা দায়ী হতে পারে আমার অবচেতন মনে। এবং আমি এই অনমদর্শী সিরিজের প্রথম বই প্রকাশ করেছি এই পুজোর আগে। কেউ যদি আগ্রহী থাকে সেটা সংগ্রহ করতে পারে। অবশ্যই শ্রোতা বন্ধুদেরকে আমি নিশ্চয়ই, তোমার কোনো পেজ আছে ফেসবুকে? ফেসবুকে আমার শ্রেয়ন বলেই পেজ আছে, লাভ উইথ শ্রেয়ন এই নামে সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা, তো তুমি আমাকে লিংকটা দিয়ে দিও, তুমি আমাকে হ্যাঁ। লিংকটা পাঠিয়ে দিও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দেবো। হ্যাঁ, অবশ্যই আমি লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি যখন এটা পাবলিশ করবে আমাকে অবশ্যই লিংকটা পাঠিও, আমি অবশ্যই। ওটাকে শেয়ার করে দেবো। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Tune in, and turn up the fear. This is Terror FM.